গল্প মনের অরণ্যে এলে তুমি। লিখেছেন তাহিরাহ ইরাজ। পর্ব 13। ভাবি। আমোদে আত্মহারা হয়ে হিদির পানে ছুটে গেল রায়না। উষ্ণ এক আলিঙ্গনে আবদ্ধ হয়ে ঘোর কেটে গেল মেয়েটির। তাকে বাহুবন্ধনে আবদ্ধ করে রাখা মেয়েটির পানে পূর্ণ দৃষ্টিতে তাকাতেই অধর কোণে ফুটে উঠল খুশির ছোঁয়া। রায়না বেবি। বাহুবন্ধন হতে মুক্ত হয়ে সম্মুখে দাঁড়াল রায়না। একগাল হেসে বলল, ইয়েস ভাবি, তোমার রায়না বেবি ইজ ব্যাক। হিদি অতি প্রসন্ন হয়ে ওকে পুনরায় আলিঙ্গন করল। হিহামের বিবাহের পর থেকেই রায়নার সঙ্গে সখ্যতা গড়ে ওঠে ওর। দুজনের মধ্যকার বয়সের ব্যবধান অতি স্বল্প। হিদি অনার্স দ্বিতীয় বর্ষে তো রায়না প্রথম বর্ষে। যদিওবা তাদের ভার্সিটি ভিন্ন। বিবাহের পর থেকেই ওদের পরিচয় এবং ঘনিষ্ঠতা তৈরি হয়। এতদিন পর দেখা। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দুজনে। ওদের এত মাখো মাখো ভাব দেখে ইনায়া মুখ ফুলিয়ে ফেলল। সোফা ছেড়ে এসে দাঁড়াল ওদের পাশে। এটা কিন্তু ঠিক না। রায়নাপুকে পেয়ে আদরের নন্দিনীকে ভুলে গেলে ভাবি? হিদি ওর দিকে ঘুরে তাকাল। ওর ফুলো কপল টিপে দিয়ে দুষ্টুমি করে বলল, কি যে বলো না নন্দিনী, আমরা তো জিসম এক জান। কি করে যাই ভুলে এই প্রাণ? ওল্টপাল্ট কথাবার্তা শুনে সশব্দে হেসে উঠল ইনায়া। অভিমান পালালো পেছনের দ্বার দিয়ে। তখনই সোফায় বসে থাকা রাহিব বলল, ইনুরে, সবাইকে ভোলা সম্ভব হলেও তোর মতো তার ছেড়াকে ভোলা মুশকিল। একদম অসম্ভব, দ্য ইম্পসিবল। এত বড় কথা। ইনায়া তেড়ে গেল। রাহিদের বিপরীতে দাঁড়িয়ে আঙ্গুল তাক করে বলল, একদম বাজে কথা বলবে না। আমার কয়টা তার ছেড়া যে ফালতু কথা বলছ? রাহিদ তৎক্ষণাৎ বিৎসন্ত্রস্ত হয়ে দুহাত উঁচুতে তুলে আত্মসমর্পণের ভঙ্গিমা করল। ওরে মা, ভয় পাইলাম তো তোর দস্যি রূপ দেখে। পরক্ষণেই হাত নামিয়ে আদেশ প্রদান করল, দুদিনের নিব্বি। আঙ্গুল তুলে কিনা তেড়ে আসছিস? আঙ্গুল নামা। নামা বলছি। বিৎসন্ত্রস্ত হয়ে পড়ল ইনায়া। ধীরগতিতে আঙ্গুল সরিয়ে নিল। তখনই পেছন হতে ওর ডান হাতটি টেনে ধরল হিদি। বসালো নিজের পাশে সোফায়। এবার পরিস্থিতি স্বাভাবিক করতে হাসি মুখে রাহিদকে শুধাল, তো ভাইজা, কেমন আছেন? কতদিন পর দেখা। রাহিদ মুচকি হাসল। এই তো ভাবি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা বলেন? ভাইয়ার চক্করে পড়ে বোবা হয়ে যাননি তো? সশব্দে হেসে উঠল হিদি। নেতিবাচক মাথা নেড়ে বলল, আরে না। কি যে বলেন! এই হিদি শেখকে বোবা বানানো ওনার কম্য নয়। উল্টো দেখবেন দুদিন পর উনিই পকপক করতে শুরু করেছেন। অট্টহাসিতে ফেটে পড়ল দু বোন। রায়না কোনোমতে হাসি চেপে প্রশ্ন করল, শুধুই পকপক করবে ভাবি, নাকি হাঁসের মতো প্যাক প্যাকও করবে? ইনার চক্ষু চরকগাছ। ভীত মেয়েটা দ্রুত ডানে বামে মাথা ঘুরিয়ে নিশ্চিত হতে লাগল ভাইয়া আছে কিনা। শুনলে সাডে সর্বনাশ। তবে ভাগ্য প্রসন্ন ছিল। ইরহাম অনুপস্থিত। স্বস্তির নিঃশ্বাস ফেলল ইনায়া। কর্ণকুহরে পৌঁছাল হিদির জবাব, প্যাক প্যাক করলে করুক গে, ভ্যা ভ্যা না করলেই হল। জোরে হেসে উঠল রায়না। হাইফাইভ করল বামে বসে থাকা ভাবির সঙ্গে। রাহিদ দাঁত কেলিয়ে হেসে বৃদ্ধাঙ্গুলের সাহায্যে থাম্বস আপ দেখাল ভাবিকে। হিদি এতে আরও হেসে উঠল। অবশেষে হাসাহাসি কোনোমতে সমাপ্ত হল। বট করে শ্বাস পড়ছে ওদের। এত হাসাহাসি হয়েছে না। হিদি ওষ্ঠাধর গোলাকার করে তপ্ত শ্বাস ফেলল। নিজেকে ধাতস্থ করে রায়নাকে প্রশ্ন করল, হেই বেবি, তোমরা তাহলে আজ এখানেই থাকছ তো? রায়না উৎফুল্ল হয়ে ইতিবাচক সম্মতি জানাল। জি ভাবিজি, আমরা আজ এখানেই থাকছি। হিদি ও ইনায়া সমস্বরে উচ্ছ্বাস প্রকাশ করল। ইয়ে! রাহিদ ও রায়না তা অবলোকন করে মৃদু হাসল। সহসা ওদের আনন্দ আড্ডায় ব্যাঘাত ঘটল। গটাগট কদম ফেলে সিডি বেয়ে নেমে আসছে চৌধুরী সাহেব। পরনে তার বাহিরে যাওয়ার পরিচ্ছদ। মানে বাইরে যাচ্ছে। হিদি এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। ঢং দেখে বাঁচা মুশকিল। হুহ! এমনভাবে জুতা মারিয়ে হাঁটছে যেন উত্তরবঙ্গ অবধি হাঁটার শব্দ পৌঁছে যাচ্ছে। ইরহামের উপস্থিতি টের পেয়ে উঠে দাঁড়াল রাহিদ। একগাল হেসে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাইজা। থমকে গেল ইরহাম। এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল।
অতীব গম্ভীর স্বরে সালামের জবাব দিল। ওয়া আলাইকুমুসসালাম। কেমন আছো ভাইজা? রাহিদ এগিয়ে এলো। ভাইকে আলতো করে আলিঙ্গন করল। এর মধ্যেই ঘটল অনাকাঙ্ক্ষিত অঘটন। সহসা বৃদ্ধাঙ্গুলে যাতনা অনুভূত হচ্ছে। বড় পীড়াদায়ক যাতনা। অস্ফুট স্বরে মৃদু আর্তমুখ নিঃসৃত হল। শক্তপোক্ত পাঁচটে খসকসে আঙ্গুল যেন ওর বৃদ্ধাঙ্গুল চুরমার করে দিচ্ছে। ঝটকা মেরে শক্ত বলয় হতে আঙ্গুলটি রক্ষা করতে সক্ষম হল রাহিদ। দ্রুততার সহিত ভাইয়ের বাহুবন্ধন হতে সরে গেল। জোরপূর্বক ব্যথাতুর হাসল। ইরহামের অগ্নিবৎ নভনীল চক্ষু জোড়া ওর পানেই নিবদ্ধ। যেন চোখের ভাষায় বুঝিয়ে দিল ওর সীমারেখা। বড্ড নিষ্ঠুর সে চাহনি। শুকনো ধোপ গিলল রাহিদ। তড়িগড়ি করে প্রাণ বাঁচাতে দৃষ্টি সরিয়ে নিল। এদিকে আর ভ্রুক্ষেপ করল না ইরহাম। মৃদু স্বরে পূর্বের জবাব দিল। আলহামদুলিল্লাহ, আম ফাইন। অতঃপর আনন্দাঙ্গন হতে বেরিয়ে গেল ইরহাম। রয়ে গেল আশ্চর্যান্বিত রাহিদ। নারী বিন্দু এসবে নেই। তারা তো নিজেদের মধ্যে আলাপচারিতায় মগ্ন। অন্তরিক্ষে মেঘমালার আড়ালে উকিঝুঁকি দিয়ে চলেছে দিজরাজ। তার দুটি ছড়িয়ে ধরণীর বুকে। উন্মুক্ত বাতায়ন হতে দেখা মিলছে এ অভূতপূর্ব দৃশ্যের। তবে শেষবে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই রমণীগণের। বিছানায় পাশাপাশি শুয়ে তিনজন। ইনায়া ও রায়নার মধ্যমণি তাদের প্রিয় ভাবি হিদি। হিদির হাতে স্মার্টফোন। তাতে প্রদর্শিত হচ্ছে একের পর এক ইউটিউব রিলস। হাস্যরসাত্মক রিলস। হাসতে হাসতে সে ভিডিও উপভোগ করে চলেছে ওরা। আলাপন করছে নিজেদের মধ্যে। আজ রাতটি এভাবেই আনন্দ উচ্ছ্বাসে অতিবাহিত করার পরিকল্পনা রয়েছে। হিদি তো এখানে ব্যস্ত। ওদিকে তার স্বামী মহাশয় কি করছেন? উন্মুক্ত বেলকনিতে দাঁড়িয়ে ইরহাম। শ্রবণেন্দ্রিয়ে ঠেকে ফোন। ফোনের অপর প্রান্তে বিশ্বস্ত সহচর সাহিল। আগামীকাল আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা দিন। নিরাপত্তা থেকে শুরু করে গোটা আয়োজনের যথাযথ তত্ত্বাবধান করবে। কোথাও যেন বিন্দুমাত্র সমস্যা না হয়। ঠিক আছে? সাহিল ওকে আশ্বস্ত করতে বলল। ভাই, আপনি চিন্তা করবেন না। আমরা আছি তো। ছেলেরা ঠিক কাজে লেগে পড়েছে। কোনরূপ সমস্যা হলেই আমাকে ইমিডিয়েটলি কনফার্ম করবে। ওকে জিবি ভাই। আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করে সংযোগ বিচ্ছিন্ন করল মানুষটা। মোবাইল পুরে নিল ট্রাউজারের পকেটে। দৃষ্টি নিবদ্ধ হল আধার অন্তরিক্ষে। তার মনন ও ভাবনায় এ মুহূর্তে শুধুমাত্র আগামীকালের আয়োজন। ভিন্ন কিছু নয়। মিসেস চৌধুরী তো সম্পূর্ণ এ ভাবনা বহির্ভূত। রৌদ্রোজ্জ্বল একদিন। দিবাকরের উত্তপ্ত কিরণে ঝলসে যাচ্ছে কায়া। ললাট কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে শ্বেতজল। পরিহিত পোশাক বিন্দু বিন্দু ঘামে ভিজে লেপ্টে দেহে। বিশালাকার প্রশস্ত জায়গা জুড়ে জনসমাগম। অগণিত মানুষের আগমন হয়েছে নয়াপল্টনের স্থানে। কেউ ছবি তুলছে, কেউ দল বেঁধে নানা স্লোগান দিচ্ছে। দলে দলে বিভিন্ন স্থান হতে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছে। হাতে রয়েছে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার। সমাবেশ সুষ্ঠু রূপে আয়োজিত করার জন্য আশপাশে বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে বেশ কিছু মাইক। কয়েকটি পয়েন্টে বসানো হয়েছে প্রজেক্টর। মঞ্চের আশপাশে তিল ধারণের জায়গা নেই। সমাবেশের সামনে স্থান না পেয়ে নেতাকর্মীরা আশপাশের সড়কে ছড়িয়ে ছিটিয়ে আছেন। সকলের দৃষ্টি নিবদ্ধ মঞ্চে। শ্বেতরঙা বিশাল এক ব্যানার টাঙানো, যার মধ্যখানে আকর্ষণের কেন্দ্রবিন্দু বড় বড় অক্ষরে ছাপা সমাবেশ। লেখাটির দুপাশে বড় আঙ্গিকে দৃশ্যমান দলের প্রতিষ্ঠাতা এবং দলীয় বয়োজ্যেষ্ঠ এক আদর্শ নেতার দুটো ফটো। ব্যানারের সম্মুখভাগে লম্বা আকৃতির এক টেবিল, যার ওপারে পাশাপাশি চেয়ারে বসে দলীয় কিছু গুরুত্বপূর্ণ সদস্য। তবে এসবের ভিড়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছে তরুণ প্রজন্মের আদর্শ। হয়তো আগামীর দৃশ্যক্ত কাণ্ডারি। শুভ্র পাঞ্জাবি পাজামা পরনে তার। রিমলেস চশমার অন্তরালে লুকায়িত বুদ্ধিদীপ্ততেজস্বী অক্ষি যুগল। সকলের উদ্দেশ্যে দৃঢ় স্বরে পেশ করছে তার যুক্তিসম্পন্ন বক্তব্য। বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র রাজনীতির ইতিহাস এবং ঐতিহ্য এতটাই উজ্জ্বল যে এখনও আমরা সগৌরবে স্মরণ করি। জাতীয় রাজনীতি কিংবা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে যুগে যুগে ভূমিকা পালন করে এসেছে ছাত্র রাজনীতি। ৫২ ভাষা আন্দোলন, ৬২ শিক্ষা কমিশনের আন্দোলন, ৬৯-এর গণভ্যুত্থান, সর্বোপরি ৭১-এর স্বাধীনতা সংগ্রামে ছাত্রদের এবং ছাত্র রাজনীতির অবদান বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম সর্বদা মনে রাখবে। তাদের সেই কৃতকর্ম এ দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে এবং আজীবন থাকবে।
তবে আজ কোথায় সেই স্বর্ণালী দিন? কেন কালো গিবায় চূর্ণ বিচূর্ণ হয়েছে সেই শক্তিশালী রাজনৈতিক শক্তি? জানা আছে কারোর? নীরব শ্রোতার ভূমিকা পালন করছে জনসমাগম, যাদের অর্ধভাগ তরুণ প্রজন্ম, আগামীর ভবিষ্যৎ। একদা ছাত্র রাজনীতির নামে দেশসেবা হতো, আর আজ রাজনীতি নামক হাতিয়ার ব্যবহার করে লুটপাট, রাহাজানি, ক্ষমতার অপব্যবহার হচ্ছে। কারণ ব্যর্থ আমরা। আমাদের পূর্বপুরুষরা শত চেষ্টা সত্ত্বেও আমাদের সুপ্তে চালনা করতে পারেননি। অর্থ, ক্ষমতার লোভ আমাদেরকে এমনভাবে জেঁকে ধরেছে যে আমরা চোখ থাকতেও আজ অন্ধ। যে তরুণ প্রজন্ম আমাদের ভাষা সংগ্রামের মাধ্যমে মাতৃভাষা পাইয়ে দিয়েছে, ৭১ রক্ত ঝরিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছে, সেই বর্তমান তরুণ প্রজন্ম আজ ভঙ্গুর, পঙ্গু। আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারি না। ব্যর্থ আমরা। ইরহাম চৌধুরীর বক্তব্যে সহমত উপস্থিত শ্রোতাবৃন্দ। তাদের নীরবতা এবং অবনত মস্তক তাই বহিঃপ্রকাশ করছে। আজ থেমে নেই ইরহাম। ছাত্র রাজনীতির একাল ও সেকাল নিয়ে লম্বা ভাষণ দিল। সবশেষে বলল, যেদিন এ সকল প্রশ্নের যথার্থ উত্তর মিলবে, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সুপ্তে চালনা করতে পারব ইনশাআল্লাহ। সেদিন সফলতা ধরা দেবে। স্বাধীনতার চেতনা ও আদর্শে উজ্জীবিত হয়ে গড়ে উঠবে শক্তিশালী, ন্যায়পরায়ণ ভবিষ্যৎ নেতৃত্ব। কি গড়ে উঠবে না? বজ্রদীট প্রশ্নের সমস্বরে জবাব দিল জনগণ। উঠবে। সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল বক্তব্য প্রদানকারী মানুষটির অধরে। ঘর্মাক্ত মুখশ্রীতে শোভা পাচ্ছে সুন্দর, সুষ্ঠু এক রাজনৈতিক ব্যবস্থা, উন্নত দেশ গড়ার অতি মূল্যবান স্বপন। তমস্র রজনী। বিছানায় শায়িত মায়াবিনী কন্যা। এলোকেশে আডাল মুখশ্রীর ডান পাশ। বক্ষস্থলে দুপাশে ডানা মেলে রাখা প্রেমময় উপন্যাসের বইটি। এলোমেলো পরিহিত ওড়নার একাংশ। গভীর নিদ্রায় মগ্ন সে। কক্ষে জ্বালানো আলো তার নিদ্রায় ব্যাঘাত ঘটাতে ব্যর্থ। সে এখন স্বপ্নপুরীতে ঘুরে বেড়াচ্ছে, যেথায় শুধুমাত্র সে এবং তার স্বপ্নপুরুষগণ। একঝাঁক বিনোদন জগতের তারকার মধ্যিখানে একেলা সে সাধারণ মানবী। উচ্ছ্বসিত বদনে আলাপন করে চলেছে তারকাদের সঙ্গে। আকস্মিক ধুলোমাখা দমকা হাওয়া বইতে আরম্ভ করল। সে হাওয়ায় এলোমেলো রূপে ছোটাছুটি করতে লাগল ভীতসন্ত্রস্ত তারকারা, নিজেদের প্রাণ রক্ষার্থে উদ্গ্রীব তারা। সকলের ভিড়ে বড় একাকী হয়ে পড়ল মেয়েটা। মায়ে ভরপুর ভীত আঁখি যুগল এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগল। একটুখানি ভরসাযোগ্য হাতের জন্য ছটফটে হৃদয়। ডানে বায়ে সামনে পিছে কোথাও কেউ নেই। সাহায্যের জন্য এগিয়ে এলো না কেউ। ভীত রমণী চিৎকার করে সাহায্য প্রার্থনা করতে লাগল। কেউ এলো না, কেউ না। বরং ধুলোমাখা ঝড়ে নিজ ভারসাম্য হারিয়ে ফেলল সে। হাঁটু গেড়ে বসে পড়ল বিবর্ণ পথে। নোনাজলে ভরে গেল নয়ন জোড়া। কোথাও কেউ নেই, কেউ নেই। সহসা এক প্রবল হাওয়া ধেয়ে এলো। বড় আক্রমণাত্মক সে হাওয়ার বেগ। সবটা ধ্বংস করে তবেই ক্ষান্ত হবে এমন। তবে সে কর্মে সফল আর হতে পারল না। কেননা